বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। পূর্বের ধারাবাহিকতা আজকেও আমি অনলাইন ক্লাসে তোমাদের সাথে যোগ দিচ্ছি। আশা রাখি তোমরা সুরক্ষিত আছো এবং ক্লাসে মনোযোগ দিচ্ছ। তো আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের একটি কবিতা কপোতাক্ষ নদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম হলো 1824 সালে। তার জেলার নাম যশোর, গ্রামের নাম সাগরদাড়ি। কবি মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, শতদশ পথি কবিতাগুলি আর তিনি অনেকগুলো নাটক লিখেছেন, যেমন কৃষ্ণকুমারী, ষষ্ঠীমা, শর্মিষ্ঠা, পদ্মাবতী ইত্যাদি। প্রহসনের মধ্যে আছে একে কি বলে সভ্যতা, বড় শালিকে গাড়েরও। তার অমর কীর্তি হলো মেঘনাদ বধ। কপোতাক্ষ নদ কবিতাটি কবির শতদশপদী কবিতাগুলি থেকে সংগৃহীত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, মাইকেল মধুসূদন দত্তের পূর্বের নাম ছিল শুধু মধুসূদন দত্ত। এরপর মাইকেল মধুসূদন দত্ত লেখাপড়া শেষ করার পর ইংরেজি কাব্যে তিনি মনোনিবেশ করেন। সেই ইংরেজি কাব্যে মনোনিবেশ করার পর তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এই জন্য তার নামের আগে মাইকেল শব্দটি যোগ করে তার নামকরণ করা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত। তো আমরা আজকে সেই মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা কপোতাক্ষ নদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে যে চতুর্দশপদী কবিতা বলতে আমরা কি বুঝি। চতুর্দশপদী কবিতা বলতে আমরা বুঝি 14 চরণ বিশিষ্ট বা 14 লাইন বিশিষ্ট কবিতাকে চতুর্দশপদী কবিতা হিসাবে আখ্যায়িত করা হয়। তো 14 লাইনের প্রথম 8 লাইনের স্তবককে বলা হয় অষ্টক এবং পরের 6 চরণ বা 6 লাইনের স্তবককে বলা হয় ষষ্ঠক। প্রথম 8 লাইনের স্তবকে থাকে ভাবের প্রবর্তন, আর পরের 6 চরণের স্তবকে অর্থাৎ ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। প্রিয় শিক্ষার্থী, কবির আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্মৃতি থাকে, যে স্মৃতি পরবর্তীতে আমরা স্মৃতিচারণ করে হয়তো কখনো আমাদের অশ্রুসিক্ত হয়, আবার কখনো হয়তো আমাদের মনের কোনো আনন্দ জেগে উঠে। ঠিক কবিরও এই কপোতাক্ষ নদ কবিতাটি একটি স্মৃতিচারণমূলক কবিতা। কবি ইংরেজি সাহিত্যে যখন তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন ইংরেজি সাহিত্যের প্রতি, তখন তিনি ফ্রান্সের বার্সাই নগরে বসে কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন। কবি পরবর্তী জীবনে অবশ্যই বিভিন্ন স্বজনহারা কষ্ট যন্ত্রণার কারণে কবি পরবর্তীতে তার ভুল বুঝতে পেরে তিনি আবার স্বদেশের প্রতি তার মায়া মমতা জাগ্রত হয়। এই জন্য তিনি আবার
বাংলা কাব্য রচনায় মনোনিবেশ করেন, যার ফলশ্রুতিতে আমরা আজকের এই কপোতাক্ষ নদ কবিতাটি পেয়েছি। তো কবি যখন পাঞ্চের বাসাই নগরীতে ছিলেন তখন তার স্বদেশকে খুব বেশি মনে পড়ত। সেখানে তিনি নীরবে যখন বসে থাকতেন, নিরিবিলিতে একাকিত্ব থাকতেন, তখন স্বদেশের স্মৃতিগুলো তাকে বেশি স্মৃতিকাতরতা জাগাত। তার শৈশব কৈশোরের দিনগুলো খুব বেশি মনে পড়ত। আর সেই শৈশব কৈশোর তিনি কাটিয়েছেন এই কপোতাক্ষের তীরে। কবি যখন নিরিবিলি বসে থাকেন তিনি সেখানে বসেও এই কপোতাক্ষ নদের মায়া মন্ত্রধ্বনি তিনি শুনতে পান। কবি শুনতে পান কপোতাক্ষের কলকল ধ্বনি। তার জন্মভূমি, শৈশব কৈশোরের বেদনা বিদুর স্মৃতি তার মনে জাগিয়েছিল কাতরতা। কবি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কপোতাক্ষ নদের তীরে ফিরে আসার ব্যাকুলতায় কবি আকৃষ্ট হয়ে, যখন কবি আর নিজকে ধরে রাখতে পারেননি, এত বেশি ব্যাকুল হয়ে গিয়েছিলেন, তখন তিনি এই কপোতাক্ষ নদকে স্মরণ করে এই কবিতাটি লিখেছিলেন। কপোতাক্ষের তীরে ফিরে আসার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন। কবি বহু দেশে গিয়েছেন, বহু নদ নদীতে তিনি সময় কাটিয়েছেন, বহু নদ নদীর জল তিনি পান করেছিলেন, কিন্তু কপোতাক্ষ নদের মতো কোনো নদের পানিয়ে তার এই স্নেহের তৃষ্ণা মেটাতে পারেনি। এটা ছিল কবির স্বদেশের প্রতি স্বদেশের প্রতি বেশি মমত্ববোধ। কবি তখন কপোতাক্ষ নদকে এই যে স্নেহের তৃষ্ণা মেটাতে পারেনি, এই জন্য কবি কপোতাক্ষ নদকে মায়ের দুধের সাথে তুলনা করেছেন। শিশু যখন মায়ের দুধ পান করে যে একটা তৃষ্ণা পায়, স্বাদ পায়, কপোতাক্ষ নদের জলও কবি পান করে, ওরকমে তার স্নেহের তৃষ্ণা মিটেছিল। কবি কিছুতেই কপোতাক্ষ নদের স্নেহাদরকে ভুলতে পারেননি। কবির মনে সন্দেহ জাগে, কপোতাক্ষ নদের সাথে কবির আর কখনো হয়তো দেখা হবে না। এই সন্দেহ থেকে কবি কপোতাক্ষ নদের কাছে মিনতি জানিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, কবি এভাবে কপোতাক্ষ নদকে মিনতি জানিয়েছেন যে কখনো আর কপোতাক্ষ নদের সাথে, কবির মনে শঙ্কা ছিল, ভয় ছিল, কখনো কপোতাক্ষ নদের সাথে কবির আর হয়তো দেখা হবে না। যদি তিনি আর কখনো কপোতাক্ষ তীরে ফিরে আর না আসতে পারেন, তবু যেন কপোতাক্ষ নদকে বিদেশে বসে কবি যেমন মনে রেখেছেন, তাকে কপোতাক্ষ নদের স্মৃতি তাকে বেদনা বিধুর ভাবে কাঁদিয়েছে, কবি তেমনি কপোতাক্ষ নদের কাছে মিনতি রেখেছেন কপোতাক্ষ নদ যেন তাকে, কবি যেমনিভাবে স্মরণ করছেন কপোতাক্ষ নদও যেন তাকে সেই স্নেহ আদরে স্মরণ করে। আর কপোতাক্ষ নদের কাছে কবি আরেকটি মিনতি জানিয়েছেন, যেন বাংলার কোটি মানুষের কাছে কবির কথা পৌঁছে দেয়, কবিকে যেন সস্নেহে বাঙালি স্মরণ করে। প্রিয় শিক্ষার্থী, এই কবিতা একটি স্মৃতিচারণমূলক কবিতা। স্মৃতিচারণের মধ্যে দিয়ে, স্মৃতিকাতরতার মধ্যে দিয়ে তার অতুজ্জ্বল কবি মাইকেল মধুসূদন দত্তের অতুজ্জ্বল দেশপ্রেমের প্রকাশ পেয়েছে এখানে। প্রিয় শিক্ষার্থী, আমি কবিতার লাইনগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তোমরা মূল বক্তব্যটা আরো ভালোভাবে অনুধাবন করতে পারো। সততে কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এই বিরলে। তার মানে এখানে সতত মানে সর্বদা, সব সময়, সারাক্ষণ। কবি যখন একাকিত্ব বসে থাকেন
নীরবে নিরিবিলি বসে থাকেন, তখন কপোতাক্ষ নদের কথা সারাক্ষণ কবির মনে পড়ে। সতত যে মতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তবা কলকলে, জোড়ায় কান আমি বান্তির চলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। কবি এখানে বুঝিয়েছেন, যখন একাকিত্ব বসে থাকেন, নিরিবিলি বসে থাকেন, তখন যেন কল্পনায় কবি সেই কপোতাক্ষ নদের কলকলধ্বনি শুনতে পান। কবি বহু দেশে গিয়েছেন, বহু নদ নদী দেখেছেন, বহু নদের জল তিনি পান করেছেন, কিন্তু কবির যে একটি স্নেহের তৃষ্ণা আসে, কবি যে স্নেহে তৃষ্ণার সাথে মায়ের দুগ্ধের সাথে তুলনা করেছেন, সেই মায়ের দুগ্ধের তৃষ্ণার মতো কপোতাক্ষ নদ কবির স্নেহের তৃষ্ণা মিটিয়েছে। এটুকু এখানে কবি বুঝাতে চেয়েছেন। পরের চরণগুলো দেখো। আর কি হবে দেখা যতদিন যাবে, পদারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি ঘাবে, বঙ্গজনের কানে শখে সকারিতে, নাম তার এ প্রবাসে মর্জি প্রেম ভাবে, লই যে তব নাম ভঙ্গের সঙ্গীতে। ভঙ্গের মানে বাংলার, সঙ্গীত মানে গান। কবি এখানে নিজের কাছে নিজেকে একটি সান্ত্বনা দিয়েছেন যে কপোতাক্ষ নদের সাথে কবির আর কখনো হয়তো দেখা না হতে পারে। এই জন্য কবি কপোতাক্ষ নদের কাছে মিনতি করেছেন, কপোতাক্ষ নদ যেন তিনি যেভাবে স্মরণ করেছেন, কপোতাক্ষ নদও যেন তাকে ঠিক এমনিভাবে স্মরণ করে। এখানে এই দুটি লাইন, ভারী রূপ কর তুমি এ মিনতি গাবে, এর আগের লাইন পদারূপে রাজরূপ সাগরের দিতে। এই দুটি লাইন তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রজারূপে মানে প্রজারা যেমন রাজাকে কর দেয়, রাজস্ব দেয়, ঠিক তেমনি কপোতাক্ষ নদ জল রূপে সাগরকে জল দিচ্ছে, সেই কর রূপে অথবা রাজস্ব রূপে। এই কথাটাই কবি এখানে বোঝাতে চেয়েছে। আর বঙ্গজনে মানে বাংলার জনগণের কাছে, জনগণের কানে সেই কপোতাক্ষ নদ যেন বন্ধুরূপে কবির এই কথাগুলো যেন সে বঙ্গবাসীদের কাছে পৌঁছে দেয়, এইটুকু কবি এখানে ব্যক্ত করেছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কয়েকটি তোমরা কবি পরিচিতিটা ভালোভাবে পড়ে নিবে। এখানে প্রশ্ন আসে কবি সম্বন্ধে, কেমন প্রশ্ন, যেমন এখানে চতুর্দশপদী, আমাদের এই কবিতাটি আজকে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা বলতে তোমরা কি বুঝো, এটুকু হয়তো 6 নম্বর প্রশ্নে আসতে পারে। এই জন্য তোমরা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবে, ক্লাসে ভালোভাবে মনোযোগ দাও, তাহলে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখতে পাবে। আর আরেকটা কথা, চতুর্দশপদী কবিতার অনেকগুলো 14 চরণ বিশিষ্ট কবিতাকে চতুর্দশপদী কবিতা বলে। আর চতুর্দশপদী কবিতার অনেকগুলো অন্তমিল আছে। তার মধ্যে আমাদের এই আজকের এই কপোতাক্ষ নদ কবিতার অন্তমিলগুলো হলো ক, খ, ক, খ, ক, খ, খ, ক। তারপরে আমরা ছয় চরণে দেখতে পাচ্ছি এখানে অন্তমিল আছে গ, ঘ, গ, ঘ, গ, ঘ। এই অন্তমিলগুলো তোমরা অবশ্যই 14 চরণ বিশিষ্ট মানে চতুর্দশপদী কবিতা বলতে কি বুঝো আসলে এই অন্তমিলগুলো তোমরা অবশ্যই 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 লিখবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে এই কবিতার কিছু শব্দের অর্থ আছে। শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে বোর্ডে লিখে দেখাচ্ছি যেন তোমরা স্মরণ রাখতে পারো। যেমন সতত, সতত,
সর্বদা, সর্বদা অথবা সারাক্ষণ, সারাক্ষণ অথবা সব সময়। যেমন আছে নিশা, নিশা মানে রাত্রি, রাত্রি বা রাত। যেমন আছে ভ্রান্তি, ভ্রান্তি মানে ভুল। তারপরে যেমন আছে বাড়িরূপ, বাড়িরূপ প্রজা যেমন রাজাকে কর দেয় বা রাজস্ব দেয়। রাজস্ব দেয় বা কর দেয়। তারপরে আছে যেমন চতুর্দশপদী কবিতা। প্রিয় শিক্ষার্থী, চতুর্দশপদী কবিতা ইংরেজি হলো সনেট। ইংরেজি শব্দ হলো সনেট। তো আমি আশা রাখি কপোতাক্ষ নদ কবিতাটি তোমরা আমার আজকে ক্লাস দেখে ক্লাসটাকে ভালোভাবে অনুধাবন করেছ। যেভাবে প্রশ্ন আসুক আশা রাখি তোমরা আনসার করতে পারবে, উত্তর দিতে পারবে ভালোভাবে। এখানে খ নম্বর প্রশ্নে যেমন আসতে পারে সনেট বা চতুর্দশপদী কবিতা বলতে তোমরা কি বুঝো, এটা আমি আজকে ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা রাখি আসলে লিখতে পারবে। যেমন হয়তো আসতে পারে যে কিন্তু এ স্নেহে তৃষ্ণা মিটে কার জলে। এই লাইন যদি তোমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয় তাহলে তোমরা এভাবে বিশ্লেষণ করবে যে কপোতাক্ষ নদ কবিতায় কবির শৈশব কৈশোর কাটিয়েছেন এখানে এই জলের তৃষ্ণায়। এই জলের জল পান করে কবি তৃষ্ণা মিটিয়েছেন। কবি বহু দেশ দেখিয়েছেন, বহু নদ নদীর সাথে কবি সময় কাটিয়েছেন। কবি অনেক নদ নদীর জল পান করেছেন, কিন্তু কপোতাক্ষ নদের মতো এত স্বাদ এত তৃষ্ণা কোনো নদীর জল কবিকে মেটাতে পারেনি। এই জন্য কবি এখানে বলেছেন কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। আর তেমন কোনো কঠিন কিছু আমি দেখতে পাচ্ছি না। তো তোমরা কবিতাটি বাড়িতে ভালোভাবে পড়বে, লেখক পরিচিতি পড়বে, কবি পরিচিতি পড়বে, পাঠ পরিচিতি ভালোভাবে পড়বে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমরা যখন পরিস্থিতি ঠিক হয়ে যায়, যখন আমরা ক্লাস করব, তখন তোমাদের সমস্যার কথা বলবে। আশা রাখি তখন আমি তোমাদেরকে সমাধানের চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আরেকটা নতুন গল্প অথবা কবিতা নিয়ে তোমাদের সাথে আমি যোগদান করব। তো অভিভাবকের কাছে আমার একটি অনুরোধ, অভিভাবকের যারা আছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা অনলাইন ক্লাস
দেখার জন্য সুযোগ করে দেবেন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, এই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।